গগনের ওই রক্তিম আভা সূর্য তার আলোড়নের প্রভাব ধীরে ধীরে স্বল্প মাত্রায় করতে ব্যস্ত হয়ে পড়েছে, যেন তার অভ্যাসের কাজ শেষ হতে চলল। সন্ধ্যা 6:30। শরতের ছোঁয়া চারিদিকেই বহমান হচ্ছে তার প্রাকৃতিক আলো ছড়িয়ে। সময়টা গোধূলি লগ্ন। প্রত্যেক দিনের মতো আজও মেঘা টিউশন শেষ করে বাসা থেকে বের হলো। সামনেই দুইটা বড় গলি। প্রথম গলিটা সামান্য জনবসতি হলেও পরের গলিতে এই সময়টা একদম নীরব থাকে। আজকে তাড়াতাড়ি টিউশন শেষ হতে গিয়েছে, তাই তার আব্বুকে ফোন দিয়ে বিরক্ত করেনি। হয়তো এখনই বাসায় আসছে, এই ক্লান্ত শরীরটাকে আর ক্লান্ত করতে চাইছে না, তাই আজ একা যাওয়ার সিদ্ধান্ত নিল। হঠাৎ হঠাৎ একা একা আসা যাওয়া করে, যার জন্য আব্বুর বকা শুনতে হয়। আব্বু তেমন একটা বকে না, কিন্তু অবাধ্য হলে মাঝে মধ্যে বকা শুনতে হয়। আজকেও বকা শুনবে, কিন্তু বকা শুনুক, সমস্যা নেই। মাঝে মাঝে বকা না শুনলে জীবনটাই বিরক্ত লাগে, তাই আদরের সাথে সাথে বকা খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী। এইসব ভাবছে আর হাঁটছে। কখন যে দ্বিতীয় গলিতে আসলো খবর নেই। এই জায়গাটা একদম নীরব, যার জন্য একটু একটু ভয় করছে, তবুও হালকা সাহস নিয়ে এগিয়ে যেতে লাগলো। আর কয়েক মিনিট গেলেই বড় রাস্তা পাবে। তারপর একটু গেলেই তাদের বাসা। হঠাৎ করে একটা বিকট আওয়াজ হলো। চলন্ত পা সেদিকে শব্দের সঙ্গে সঙ্গে থেমে গেল। চোখ খিচে বন্ধ করে জামার অংশবিশেষ জোরালোভাবে চেপে ধরল। হৃৎপিণ্ড অস্বাভাবিক মাত্রায় বিট করতে লাগলো। কিছুক্ষণ পর আবারও একই আওয়াজ করলো। সাথে সাথে কারোর ধমকানোর আওয়াজ। মনে হচ্ছে অনেক রেগে আছে। আমাদের মানুষের মাঝে একটা কৌতূহল থেকেই যায়, যেমন কারো কোনো ইচ্ছে বা কি করতে চাইছে তা দেখার আগ্রহ সবার কম বেশি থাকে। তখন সেই ব্যক্তির অবস্থান কোন জায়গায় তার খেয়াল থাকে না। তেমনি মেঘারও মনে নেই, কৌতূহল জাগছে, কিন্তু সে এত ভয় পাচ্ছে তবুও তার কৌতূহলের বশে সামনের পুরাতন গ্যারেজে দেখার জন্য এগিয়ে যাচ্ছে। আর গিয়েই তার শরীর কাঁপুনি দিচ্ছে। সামনে একজন কালো কোট পরিহিত লম্বা চওড়া এক লোক, তার সাথে প্রায় 10-12 জন লোক। লোকগুলো মাথা নিচু করে আছে, আর কালো কোট পরিহিত লোকটি সামনের হাঁটু গেড়ে বসে থাকা লোকগুলোকে নির্মমভাবে গুলি করে মারছে। অলরেডি 2 জনকে মেরে ফেলেছে, আরও একজনের হাঁটুতে গুলি করেছে, এখন মাথায় গুলি ধরে রেখেছে। ওই জায়গায় রক্তের মাখামাখি অবস্থা। এমন ভয়ানক জায়গা দেখে মেঘার গা গুলিয়ে যাচ্ছে। যখনই লোকটি গুলি করে সঙ্গে সঙ্গে মেঘা চিৎকার করে ওঠে আর সেই জায়গায় জ্ঞান হারায়। আর এদিকে হঠাৎ সেই চেনা সংমিশ্রিত মেয়েলি কণ্ঠের চিৎকার শুনে তৎক্ষণাৎ পেছনে ফেরে। চিৎকার করার সঙ্গে সঙ্গেই তার গার্ডরা নিজেদের রিভলভার নিক্ষেপ করে প্রোটেকশনের জন্য, কিন্তু লোকটি তার হাতের ইশারায় থামতে বলে। এরপর সে যে বীর গতিতে সামনে এগিয়ে যায়। তারপর সেই চেনা সংমিশ্রিত মেয়েটির পাশে হাঁটু গেড়ে বসে ঘামে জর্জরিত এক নিষ্প্রাণ রমণী শুয়ে আছে কঙ্কর মিশ্রিত রাস্তায়। তার মুখের ছোট ছোট চুলগুলো মুখটিকে হালকা আবৃত করে আছে। লোকটি তার হাতের আঙুলের সাহায্যে স্নিগ্ধ রমণীর চুলগুলোকে কানের পিঠে খুব যত্ন সহকারে গুজে দিল, যেন একটু অযত্নভাবে, লাগলেই ব্যথা পাবে। হঠাৎ করেই সে রমণীর পুরো মুখশ্রী নজরে আসলো, আর এতেই যেন সামনের বলিষ্ঠ যুবকটির হৃদস্পন্দন অস্বাভাবিক মাত্রায় কম্পন হতে থাকলো। মুগ্ধ হয়ে দেখতে থাকলো তার স্নিগ্ধ পরীকে, যার জন্য প্রায় এতদিন অঘুমন্তই ছিল, যাকে ভোলার জন্য দিনরাত নিজেকে কাজে ব্যস্ত রেখেছে, এমনকি রাত জেগেও কাজ করেছে। কিন্তু মন তো আর সেই সব চাওয়ার জিনিস মানে না। সে তো তার চাওয়ার জিনিস চাইবেই, কেউ আটকাতে পারবে না, এমনকি নিজেও না। হঠাৎ করেই সামনের লোকটির তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের কথা শুনে হোশ আসলো। এরপর সেই রমণীকে নিজেও কোলে তুলে তার পার্সোনাল গাড়িতে সামনের সিটে ভালোভাবে বসিয়ে সিট বেল্ট বেঁধে দিল। এরপর গাড়ির দরজা বন্ধ করে গার্ডদের কিছু একটা ইশারা করে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। খুব যত্ন সহকারে চালাচ্ছে, যাতে স্নিগ্ধপরীর কোনো সমস্যা না হয়। দক্ষিণা হাওয়ার আদরে থাই গ্লাস বিশিষ্ট বড় বারান্দার পর্দাগুলো নিমিষেই উড়ে বেড়াচ্ছে। এরপর বেশ কিছুক্ষণ পর ধীরে ধীরে সে রমণীর নেত্রপল্লব খুলল। প্রথমবার কিছুটা বোধগম্য হলো না, তাই নীরবেই কিছুটা সময় অতিবাহিত হলো। এরপর আস্তে আস্তে চারিদিকে তার টানা টানা নেত্রপল্লবগুলো পর্যবেক্ষণ করতে লাগলো। প্রথমেই আকর্ষণ করলো বিশাল বড় থাই গ্লাস দ্বারা আবৃত বারান্দা, যা মিনি ছাদ সিস্টেম করা হইতো। এরপর আশেপাশে চোখ
বুলিয়ে দেখতে পেল খুব সুন্দর একটি ড্রেসিং টেবিল, সোফা, পাশে কাজ বিশিষ্ট খুব সুন্দর একটি টেবিল, আরও অনেক বিলাসিতা, অনেক আসবাবপত্র দেখতে পেল। যে এই ঘরের মালিক সে খুবই বিলাসিতা সম্পূর্ণ আর রুচিবোধও উচ্চ পর্যায়ে। হঠাৎ করেই মগজের নিউরনে আবিষ্কার হলো, আমি এখানে কি করছি? স্বপ্ন দেখছি কি? কিন্তু স্বপ্ন এমন বাস্তব কিভাবে হবে? এরপর আস্তে আস্তে হঠাৎ করেই ওই ভয়ানক দৃশ্য মনে পড়ল, আর সাথে সাথেই সে বড় বড় নিঃশ্বাস নিতে থাকলো। এসিড থাকা সত্ত্বেও ঘামতে থাকলো, হাত পা মৃদু কাঁপতে থাকলো। হঠাৎ করেই দরজার নব ঘুরিয়ে ঘরে কেউ প্রবেশ করলো দ্রুত। মেঘা আবছালোয় তাকে দেখে নিজেকে গুটিয়ে নিল, কিন্তু তার ভয় আরো বেড়ে গেল। মুখ দিয়ে হাঁ করে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করলো। সেই লোকটি তাড়াতাড়ি এসে মেঘার দু বাহু ধরতে নিলে সে নিজেকে আরো গুটিয়ে নেয়, কিন্তু পাশের মানুষটি হয়তো পণ করেছে তাকে নিজের কাছে আবদ্ধ করার জন্য, তাই জোর করে বাহু ধরে শক্তমতো জড়িয়ে ধরে তার বুকে বাঁধাটা শক্ত করে চেপে ধরে মাথায় অনবরত হাত বোলাতে থাকলো। রিল্যাক্স স্নিগ্ধ পরি, শান্ত হও, কিচ্ছু হয়নি। ভয় পেয়েছ? এই তো দেখো, কিচ্ছু হয়নি। আস্তে আস্তে ব্রেথ নাও, রিল্যাক্স রিল্যাক্স। এই বলে হাত বোলাতে থাকলো মাথায়। এরপর আস্তে আস্তে শান্ত হতে থাকলো মেঘা। হ্যাঁ, এতক্ষণ যে স্নিগ্ধ পরি বলে ডেকেছে সে আর কেউ নয়, আদ্রিয়ান চৌধুরী। এরপর বেডের পাশের টেবিল থেকে গ্লাসের ঢাকনা দেওয়া জুসটা হাতে নিয়ে মেঘার মুখের সামনে ধরে রেখে খাওয়াতে লাগলো। আর মেঘারও মনে হয় এইটার প্রয়োজন ছিল। তাড়াতাড়ি আদ্রিয়ানের হাত থেকে সেটা ঢকঢক করে পুরো গ্লাসটা খালি করে ফেললো। এরপর নিজেকে স্বাভাবিক লাগলেও ভয়টা কমেনি। আর্যকে আদ্রিয়ানকে দেখছে আর হাত কতলাচ্ছে। আদ্রিয়ান গ্লাসটা ছোট্ট টেবিলে রেখে মেঘাকে ছেড়ে একটু দূরে গিয়ে বসলো, যাতে তার স্নিগ্ধপুরীর মনে কোনোরূপ খারাপ মনোভাব না তৈরি হয়। লোকটি একটু দূর থেকে একটু স্বস্তি মিলল, তবুও তার অবস্থানের কথা সে বুঝতে পারছে না, তাই শত সংকোচের ভেতরে থেকেও মেঘা বলল, আমি এখানে কেন? না মানে আমি তো। আর বলতে পারলো না। হঠাৎ করেই ওই কালো কোট পরিহিত লোকটার কথা মনে পড়লো আর লোকটার দিকে তাকালো। সেই লোকের চেহারা দেখেনি, কিন্তু ওই লোকটার সাথে অনেকটা মিল পাচ্ছে। তাহলে কি সেই এই ভয়ানক লোকটা আর এই লোকটা একই? তুমি ওই জায়গায় কি করছিলে? এমন নিরিবিলি স্থানে একা একা যাওয়াটা কতটা রিস্কি, তুমি কি জানো না? দেখতে পিচ্ছি বাচ্চা মনে হচ্ছে। বলো, কি করছিলে ওখানে? গম্ভীর কণ্ঠে আদ্রিয়ান জিজ্ঞেস করলো। আসলে তার তখন বাজে চিন্তা ভাবনা আসছিল, যদি তার জায়গায় অন্য কেউ থাকতো তাহলে কি হতো। এইসব ভেবে ভেবে তার মাথা ফেটে যাচ্ছে। কি হলো, চুপ করে আছো কেন বলো? আসলে আমি টিউশন করিয়ে ওই দিক দিয়েই বাসায় যাচ্ছিলাম, কিন্তু। কিন্তু কি? তুমি কি কচি খোকি? আর কখনো তোমাকে যাতে একা একা চলাফেরা করতে না দেখি। অবশ্য এরপর থেকে তুমি আমার নজরবন্দি হয়ে থাকবা। বলি একটা রহস্যময় হাসি দিল। আর এদিকে মেঘার লাস্টের কথা শুনে আদ্রিয়ানের দিকে ফ্যালফ্যাল দৃষ্টিতে চেয়ে আছে, কারণ তার বোধগম্য হলো না। ওনার নজরবন্দি মানে? আচ্ছা, অনেক রাত হয়েছে, ডিনার করে নাও। অনেক রাত হয়েছে শুনে হঠাৎ দেওয়াল ঘড়ির দিকে নজর দিল। রাতের 11:50 বাজে। সে এতক্ষণ বাসার বাহিরে। আবু তো চিন্তা করছে, আর মোবাইলটাও তো রাস্তায় মনে হয় ফেলে আসছে। আবু নিশ্চিত চিন্তা করতে করতে প্রেশার বাড়িয়ে ফেলেছে। আদ্রিয়ান হয়তো তার স্নিগ্ধ পরীর সমস্যাটা বুঝতে পেরেছে। এত চিন্তা করতে হবে না। আমি তোমার আব্বুকে তোমার ফোন থেকে মেসেজ পাঠিয়ে দিয়েছি যে তুমি তোমার বেস্ট ফ্রেন্ড তন্নির বার্থডেতে গিয়েছ, আর আজকে তোমাকে ওইখানে থাকতে হবে বলে তুমি আজকের রাতটা থেকেই যাচ্ছ ওখানে। মেঘা হাঁ করে আদ্রিয়ানের দিকে তাকিয়ে আছে, মানে তার সব মাথার উপর দিয়ে যাচ্ছে। লোকটা এত কিছু জানে কিভাবে? গম্ভীর কণ্ঠে বলল, হয়েছে, তোমার ওই ছোট মাথায় এত কিছু ঢুকোতে হবে না, খেয়ে নাও। আমার খিদে নেই, আমি বাসায় যাব, প্লিজ আমাকে দিয়ে আসুন। এখন আর যাওয়া যাবে না, তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ো। যত দেরি করবে তত দেরি হবে তোমার বাসায় যেতে দিতে। এখন ডিসিশন তোমার। সকালে আমি তোমাকে দিয়ে আসব। আমার পারমিশন ছাড়া কেউ আমার নাগালের বাইরে যেতে পারে না, আর তুমি হচ্ছ পার্সোনাল অ্যাসেট। তাই যা বলছি লক্ষ্মী মেয়ের মতো করো। এরপর আর সাহস হয়নি কিছু বলার। যাও, ওই যে ওয়াশরুম দেখছো, ওখানে ফ্রেশ হয়ে খেয়ে নাও। গো ফাস্ট। মেঘা তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ে, কিন্তু তার খুব অস্বস্তি হচ্ছে আদ্রিয়ানকে দেখে। লোকটা এখনো দাঁড়িয়ে আছে। খারাপ হলে তো এতক্ষণে ক্ষতি করে দিত, যেহেতু করেনি তাহলে খারাপের অন্তরে এই মানুষটার একটু মনুষ্যত্ব আছে।
আবার না। এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ে, কারণ পানির সাথে ঘুমের মেডিসিন ছিল ডক্টরের সাজেশনে। যেহেতু অনেক ভয় পেয়েছে সেহেতু পর্যাপ্ত ঘুমের দরকার, তাহলেই ভয়টা কাটবে। তার জন্য পানির সাথেই মিশিয়ে খেতে নিয়েছে মেঘা। আর এদিকে মুগ্ধ নয়নে তার স্নিগ্ধ পরীকে দেখছে মন ভরে, কিন্তু তবুও মন ভরছে না। এই যে এতক্ষণ অজ্ঞান ছিল, তখনও তো ওই মুখশ্রীতে আটকে ছিল দেখেই বোঝা গেল, কিন্তু তবুও তৃষ্ণা মিটছে না। এসব ভাবতে ভাবতে মাথায় হাত বুলিয়ে দিয়ে কপালে এক ভালোবাসার পরশ এঁকে দিল। এরপর সেই রুম থেকে বেরিয়ে গেস্ট রুমে ঢুকে সিসিটিভি চেক করতে লাগলো, সারা রাত তাকে দেখেই পার করবে বলে। সকালে স্নিগ্ধ আলোয় আলোকিত হচ্ছে চারিদিক, পাখির কলরবে বিকশিত হচ্ছে প্রকৃতিক শোভা। নিচে ডাইনিং টেবিলে গিয়ে বসে মেঘা আমতা আমতা করে বলল, শুভ্র রোদের ছোঁয়ায় আমার ঘুমটা হালকা হলো। ধীরে ধীরে চোখ খুললাম। এরপর আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করলাম কোথায় আছি আমি। ধীরে ধীরে গতকালকের ঘটনাটা মনে পড়ল। তাড়াতাড়ি উঠে ওয়াশরুম খুঁজে তার ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকে হাঁ হয়ে গেলাম। এটা কি ওয়াশরুম নাকি কোনো রুম? এখানে অনায়াসে 10-12 জন থাকতে পারবে। এত বিলাসিতা বাথরুমের লোকটির কি বাথরুম প্রিয় নাকি? এইসব ভাবতে ভাবতেই মেঘা ফ্রেশ হয়ে নিল। এরপর তাড়াতাড়ি বের হয়ে দরজার বাহিরে গেল। বাহিরে গিয়ে হাঁ হয়ে গেল। ও কি কোনো রাজকথার রাজপ্রাসাদে এসেছে নাকি স্বপ্ন দেখছে? নিজেকে নিজে চিমটে কেটে উফ করে আওয়াজ করলো, স্বপ্ন না, এটা সত্যি। বিশাল বড় 2 তলা বিশিষ্ট বাড়িটি, অভিজাত্যে ভরপূর্ণ বাড়িটি। হঠাৎ করেই গম্ভীর পুরুষালী কণ্ঠে কেউ বলল, নাস্তা করে নাও। আমার খিদে নেই। ঠিক আছে, আমি বলছিলাম যে আমি বাসায় যাবো। এখন তো আমি ঠিক আছি, তাই আর কি। ওই বিষয়ে পরে কথা হবে। আর আমি এত কথা পছন্দ করি না, তাই যা বলছি তা করো। গম্ভীরভাবে দাঁতে দাঁত চেপে বলল। মেঘা হঠাৎ করেই ভয় পেতে লাগলো, তাই সুরসুর করে নিচে নেমে ডাইনিং চেয়ারে বসলো। তার পিছন পিছন আদ্রিয়ান এসে তার পাশের চেয়ারে বসলো। সার্ভেন্ট 2 জন তাড়াতাড়ি খাবার সার্ভ করে দিল। আদ্রিয়ান অবশ্য অয়েলি খাবার পছন্দ করে না, তাই তার জন্য নির্দিষ্ট ডায়েট চার্ট অনুযায়ী খাবার দেওয়া হলো, ফ্রুট জুস আর সালাদ। মেঘা ওনার খাবার দেখে নাক সিটকায়, এরপর তার জন্য ব্রেড জ্যামের দিকে তাকিয়ে ঠোঁট উল্টায়। ওকে এসব খাবার দিয়েছে। ওর সকাল সকাল ফ্রুট একদমই পছন্দ করে না, অবসর ফ্রুট বলতেই অ্যালার্জি। এরপর একটা ব্রেড নিয়ে তাড়াতাড়ি কামড় বসিয়ে জুসটা খেয়ে উঠে পড়ল। যা যা দেওয়া আছে সব ফিনিশ করো। আই অ্যাম নট টলারেট ইগনোর অ্যাবাউট ফুড, সো ফিনিশ ইট কুইকলি। ধমক দেওয়াতে হালকা কেঁপে উঠল মেঘা। এরপর তাড়াতাড়ি নাক চিপে খাওয়া শুরু করলো। আর এদিকে আদ্রিয়ান এসব আর চোখে দেখে বাঁকা হাসলো, যা কারোর দৃষ্টিতে আসলো না। এরপর দুজনেই খাবার ফিনিশ করলো। ওপরে গিয়ে দেখো একটা শপিং ব্যাগ আছে, কালকে ড্রেসটা ময়লা হয়ে গিয়েছে, যাও চেঞ্জ করে আসো। না না না, লাগবে না, আমি এটাতেই ঠিক আছি। একটু পর তো বাসায় যাব, সমস্যা হবে না। তোমাকে কি আমি কিছু বলতে বলেছি? আসলে আসলে নকলে কিছুই না, যা বলেছি তাড়াতাড়ি করো, গো ফাস্ট। ধমক দিয়ে বলল আদ্রিয়ান। মেঘা ভয়ে ভয়ে তাড়াতাড়ি উপরে উঠে যেই রুমে গিয়েছিল সেখানে গিয়ে তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে নিচে নেমে এলো। এরপর আদ্রিয়ান মেঘার হাত ধরে গাড়ির পেছনের এক সাইডে বসিয়ে দিয়ে অপর সাইডে গেল। তখন গার্ড দরজা খুলে দিল। মেঘা আর চোখে আদ্রিয়ানকে দেখছে আর হাত কচলাচ্ছে। শোনো মেয়ে, আমি এখন যা বলবো তা মন দিয়ে শুনবে, আর যা যা করতে বলবো তা মন দিয়ে করবে। কি বলেছি ঠিক আছে? মেঘা চোখ বড় বড় করে তাকালো আদ্রিয়ানের দিকে আর ভাবছে, এমন কি কথা হয়ে উনি আমাকে বলবেন? আমার জানা মতে তো কোনো কথাই নেই। এরপর হঠাৎ করে কিছু একটা মনে পড়ল। পরপর কয়েকটা ঢোক গিলল। বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে আপনার ওই মার্ডার করার দৃশ্যটা দেখিনি। আমি তো ওই দিক টিউশনি করিয়েই যাচ্ছিলাম, আর হঠাৎ করে আওয়াজ পেলাম, তাই দেখেছি। সত্যি বলছি, আমি 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 কাউকে বলবো না এসব। তবুও আপনি আমাকে মারবেন না? আদ্রিয়ান মেঘার এসব কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে কিছু একটা ভাবলো। শোনো মেয়ে, আমি কেমন যেহেতু তুমি জানো, সেহেতু আমার কথার অবাধ্য হলে কি হতে পারে জানো? মেঘা ভয়ে ভয়ে মাথা নাড়ালো। মানে সে জানে। এখন থেকে তোমার সাথে 2 জন মহিলা গার্ড থাকবে, আর কোনো ছেলের সাথে কথা বলা তো দূর, ধারে কাছেও যাতে না দেখে চুপচাপ কলেজে যাবে আর বাসায় আসবে। আর বাসায় গিয়ে কোনো টিউশন করার প্রয়োজন নেই। আমি তো টিউশন না করলে তো হবে না।
আমার আব্বুকে। শোনো মেয়ে, তোমার আব্বুর সাথে আমার যা কথা বলার বলবো, এর হেরফের যাতে না হয়। কথার অবাধ্য হলে কি হবে সেটা জানোই। মেঘা ভয়ে ভয়ে ঢোক গিলল। ওর সব কিছু কেমন জানি মাথার উপর দিয়ে যাচ্ছে। মানে সে বুঝছে না এই লোক এত কিছু কেন করতে বলছে। ওর জীবন ও বুঝবে। যেখানে আব্বু তাকে কোনো কিছুর নিষেধাজ্ঞা করে না, সেখানে এই লোক কোন জায়গা থেকে এসে উড়ে এসে জুড়ে বসেছে। আমি তো টিউশন করবই, আমার তো টিউশন করতে ভালোই লাগে। এই লোকের জন্য নিজের ইচ্ছা কেন বিসর্জন দেব? এই যে ভাবনা রানী, নিজের ভাবনা হয়ে গেলে এখন গাড়ি থেকে বের হও। তোমার বাসার সামনে চলে এসেছি। সময় নষ্ট করা আমার একদমই পছন্দ নয়। মেঘা বাইরে তাকিয়ে দেখলো গাড়ি সত্যি তার বাসার সামনে চলে আসছে। তাই তাড়াতাড়ি কোনো কথা না বলে গাড়ি থেকে বের হয়ে এক দৌড় মারলো। যে পিছনের একজন লাল চোখ করে তাকিয়ে আছে বুঝতেই পারলো না। মেয়েটা এত চটপটে কেন? এইভাবে দৌড় দেওয়ার কোনো প্রয়োজন ছিল? বিয়াদব মেয়ে। আর একদিন এইভাবে চটুক পা ভেঙে রেখে দেব। রাগে গজগজ করতে করতে ড্রাইভারকে গাড়ি স্টার্ট দিতে বলল। এরপর নিজের অফিসের উদ্দেশ্যে গাড়িতে করে যেতে লাগলো। মেঘা বাসার সামনে এসে যখন কলিং বেল বাজালো তখন তার আব্বু দরজা খুলে দিল। ভয়ে ভয়ে তার আব্বুর দিকে তাকালো, কারণ এখন তো তার আব্বু তাকে খুব বকবে। সারা রাত বাসার বাহিরে ছিল, কিন্তু তাকে অবাক করে দিয়ে মামুনি, এত তাড়াতাড়ি চলে আসলে যে? তোমার তো কলেজের ক্লাস শেষ করে আসার কথা ছিল। তন্নি তো SMS করে তাই বললো আমাকে। মেঘা তার আব্বুর দিকে অবাক চোখে তাকিয়ে আছে, কারণ তার বোধগম্য হচ্ছে না এখানে তন্নি কোথা থেকে টপকে পড়লো। তবুও নিজেকে স্বাভাবিক করে বলে, আসলে আব্বু, কাল তো ব্যাগ আর বই নিয়ে যাইনি, তাই ওইগুলোই নিতে আসলাম আব্বু। আচ্ছা ঠিক আছে, তুমি কি নাস্তা করে আসছো? হ্যাঁ আব্বু। আব্বু, আমার কলেজের জন্য লেট হয়ে যাচ্ছে। বলেই সে রুমে তাড়াতাড়ি গিয়ে ব্যাগ নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিল। তার আব্বু মেয়ের তাড়াহুড়ো দেখে মুচকি হেসে নিজের কাজের উদ্দেশ্যে বের হয়ে গেল। চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে। স্যার, মিস্টার খান আমাদের সাথে করা ডিলটি ক্যান্সেল করতে চায়। তার কোনো উপযুক্ত কারণ কি বলেছে? আসলে স্যার, গোপন সূত্র থেকে জানা গিয়েছে কোনো এক ইগল গ্রুপের সাথে মিস্টার খান হাত মিলিয়েছেন, যার জন্য উনি এই ডিলটা ক্যান্সেল করে তাদের বিশ্বাসযোগ্য লোক হওয়ার চেষ্টা করছে। কারণ বেশিরভাগ শেয়ার আমাদের কোম্পানির ইনস্টেট করেছে। এতে যদি ডিল ক্যান্সেল করা হয় তাহলে আমরা বিরাট অ্যামাউন্টের ক্ষতির সম্মুখীন হব স্যার। স্যার, আমি এটাই বুঝতে পারছি না আমাদের সাথে ডিল ক্যান্সেল করে নেওয়ার কী লাভ। যেখানে সবাই আমাদের সাথে কাজ করতে চায় সেখানে কাজ পেয়েও হাতছাড়া করছে, সাথে বিশ্বাসঘাতকতার পরিচয় দিচ্ছে। আশরাফ, একটা কথা আছে, শুনেছো তো? বেশি বার বেরো না, ঝরে পড়ে যাবে। মিস্টার খানেরও পাকনা গজিয়েছে, তাই আমার সাথে 2 নম্বরই করার সাহস পাচ্ছে। শোনো, মিস্টার খানের পুরো ইনফরমেশন কালেক্ট করো। ঠিক আছে স্যার। তারপর আদ্রিয়ান ল্যাপটপে নজর বুলিয়ে আবারও আসাফের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। আর শোনো, তোমার মেমের 24 ঘন্টার খবর আবার চাই, আর ওর কোনো সমস্যা যাতে না হয়। জি স্যার। এখন নিজের কাজে যাও। আসাফ মাথা নাড়িয়ে আদ্রিয়ানের কেবিন থেকে বেরিয়ে গেল। এদিকে আদ্রিয়ান ল্যাপটপে মেঘার ঘুমন্ত ছবিটির দিকে মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়ে থেকে বাঁকা হাসে। এই যে স্নিগ্ধ রানী, তোমার ওই স্নিগ্ধ মুখে কি আছে বলো তো? তোমার দিকে এইভাবে আমাকে বিমোহিত করেছ। একবার যেহেতু ধরা পড়েছ ওই গভীর অন্তরালে, তখন সেই জায়গা থেকে তো তোমার মুক্তি নেই স্নিগ্ধ করে। চোখের বন্ধনই তো হয়ে গিয়েছ। খুব শীঘ্রই আমার মন পিঞ্জরেই বন্দি করে নিয়ে আসবো। আর কিছুদিন মুক্ত থাকো, এরপর আমার অন্তরালের বেড়া চালে বন্দি হতে হবে যে তোমায়। মেঘা হাঁটছে আর সকাল থেকে আজ এই পর্যন্ত হওয়া সবকিছুর হিসেব করছে। আসলে কি হলো সে এখনো পর্যন্ত বুঝতে পারছে না। প্রথমত ওই ভয়ানক লোকটাকে কে খুন করতে দেখলো, তারপর এই বাসায় নিজেকে আবিষ্কার করলো, পুরো একটা রাত কাটালো সেই বাসায়। এরপর ভয়ানক লোকটা বাসায় দিয়ে গেল। আব্বু বলল তন্নি SMS পাঠিয়ে তার না আসার খবর জানালো। মানে সব তার মাথার উপরে যাচ্ছে। এসব ভাবতে ভাবতেই কলেজে চলে আসলো। গেটে তন্নি দাঁড়িয়েছিল। কিরে, তোর আজকে এত লেট হলো যে? একটা ক্লাস শেষের পথে, আর মহারানী এখন আসছেন। তোর জন্য আমিও ক্লাস করিনি। টনি, তুই কালকে কি আব্বুকে SMS পাঠিয়ে কিছু বলেছিলি? কই না তো, কেন? না, এমনিতেই।
আরে আর বলিস না, কালকে রাতে হঠাৎ করেই ফোনটা পাচ্ছিলাম না। অনেক খোঁজাখুঁজির পর দেখি আমাদের জানালার পাশেই ফোনটি পড়েছিল। ব্যাপারটা কিছু বুঝলাম না রে। মেঘার এখন কিছু হলেও বোধগম্য হলো যে এই ফোনের বিষয়টা, কিন্তু ওই লোকটা কেন এমন করছে ওর সাথে। যাই হোক, এসব ব্যাপার আপাতত মস্তিষ্কে ঢুকছে না, তাই পরবর্তী ক্লাসের উদ্দেশ্যে তারা ভবনে প্রবেশ করলো।